কি বলছেন যে 227 জনের মারার লাইসেন্স তো আমি পেয়ে গেছি, তোমরা এখন এদেরকে খুঁজে খুঁজে লিস্ট করো, এদেরকে মেরে ফেলো, 227 জনকে মারো, আমার বিচার তো হবেই, এদেরকে মারার পরে মারবো। তারপরে জামাত ইসলাম বিএনপি ছাত্রদের বাড়িঘর দেখো, তাদের বাড়িঘর দিনে না পারো রাতেতে পুড়িয়ে ফেলো। একটা দেশের প্রধানমন্ত্রীর মুখের ভাষা এত নোংরা হতে পারে, এত জঘন্য হতে পারে, একেবারে নিকৃষ্ট মানের, যার নিচে আর কোনো কিছু হতে পারে না। আজকে হাসিনা যদি অনুশোচনা করতেন, তিনি যে ছাত্রদের হত্যা করেছেন, যদি ভুল করতেন, ভুল করে ক্ষমা চাইতেন, তাহলে ছাত্র জনতা ভেবে দেখতো, আমরা ভেবে দেখতাম তাদের ক্ষমা করা যাবে কিনা, তারা রাজনীতিতে ফিরতে পারবে কিনা। 1800 ছাত্র জনতাকে হত্যা দিয়ে এখনো যারা হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন, আবারও দেখে নেব, মেরে ফেলবো, বাড়িঘর পুড়িয়ে দেব, ছাত্র জনতাকে মেরে ফেলবো, আর কথায় কথায় সুদখোর ইউনূস, ইউনূস বললেই সুদখোর ইউনূস, মনে হচ্ছে ইউনূসই শুধু সুদ খায়, আর উনি গত 16 বছর মধু খেয়ে দেশ চালাইছে। ছাত্র জনগণ যে জায়গায় জীবন দিয়েছেন কোটাকে বিলুপ্ত করার জন্য, সেই কোটা আবার নতুন করে আসুক বা সুপারিশের চাকরি হোক, এটা বাংলাদেশের কেউ সমর্থন করে না। এবং রবি ভাই যে সুপারিশের চাকরির কথা বললেন, আমি বলছি শুধু চাকরি নয়, আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের জন্য সম্ভবত 5% কোটা নির্ধারণ করার একটা কথা উঠেছিল। আমি মনে করি এটাও 24-এর শহীদদের সঙ্গে গাদ্দারি। যারা শহীদ হয়েছেন এরা আর কোটা নেওয়ার জন্য শহীদ হয় নাই, জীবন দেয় নাই। সুতরাং বাংলাদেশে 71-এর শহীদই বলি আর 24-এর শহীদই বলি, কোটা প্রথা বিলুপ্ত করা হওয়া উচিত বলে এটা আমি মনে করি, আমার মন্তব্য। এখন আমি একটি বিষয় বলতে চাই, আমাদের প্রিয় ভাই মাহমুদুর রহমান ভাই যে বিষয়টি বলেছেন, আমি ভাইকে অনেক আগে থেকে চিনি, শ্রদ্ধা করি, জাতীয় পার্টির উপদেষ্টা, উনি একটি বিষয় বলেছেন, বর্তমানে বাংলাদেশে মব চলছেন, গণতন্ত্র নেই। আমি ভাইকে বলতে চাই, এখন বর্তমানে মব চলছে, গণতন্ত্র নেই, তাহলে আপনারা কোনটাকে গণতন্ত্র বলবেন? গত 16 বছরে যে বিনা ভোটে নির্বাচিত সরকার ছিলেন, সেটা কি গণতন্ত্র ছিল? শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হয়েছিল রাতে অন্ধকারে, বাল্ব নিবে দিয়ে, সেটা কি গণতন্ত্র ছিল? পিলখানায় 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিলেন, সেটা কি গণতন্ত্র ছিল? 28 অক্টোবরে লঘু বৈঠক দিয়ে নিরপরাধ মানুষদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেটা কি গণতন্ত্র ছিল? আমি একটা কথা পরিষ্কার করে বলি, আপনারা যে বর্তমানে মব বলে যে বিষয়গুলো প্রচার করা হচ্ছে, আরে ভাই, নতুন একটি দেশ বিপ্লব সাধিত হয়েছে, বিপ্লব তো হয় আইনকে লঙ্ঘন করে, আইন মেনে কখনো বিপ্লব হয় না। এখন আপনি যদি আইন মানার বিষয় বলেন, তাহলে হাসিনাকে তাড়িয়ে দেওয়াই ছিল তো বেআইনি। সে তো প্রধানমন্ত্রী ছিল, দিনের ভোটে হোক আর রাতের ভোটে হোক, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, তাকে তাড়িয়ে দিয়েছি, বিপ্লব আইন মেনে হয় না। সুতরাং বিপ্লব সংগঠিত হওয়ার পরে আপনি যে ঘটনাগুলো ঘটে, প্রত্যেকটি ঘটনাকে আপনি যদি আইন দিয়ে বিবেচনা করতে যান, সেটা আপনি বিবেচনায় আনতে পারবেন না। আজকে যে বিষয়টি ঘটছে, আমরা পরিষ্কার করে বলি, আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন, আওয়ামী লীগের যদি পতন হয় 1 লক্ষ মানুষ বাংলাদেশে হত্যা হবে। 1 লক্ষ তো দূরের কথা, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে 1000 মানুষ হত্যার খবর আমরা দেশে পাই নাই। সুতরাং বাংলাদেশে বিপ্লব হওয়ার পরে, গণ অভ্যুত্থান হওয়ার পরে, বিএনপি বলেন, বাংলাদেশ জামাত ইসলাম বলেন, ছাত্র জনতা বলেন, সবাই নিজেরা নিজেদের দিক থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। যা ঘটার কথা ছিল সেটা ঘটেনি। আর ধানমন্ডি 32-এর কথা যদি বলেন, 32 মাটিতে মিশে গেছে স্বৈরাচার হাসিনের বক্তব্যের কারণে। তিনি স্বৈরাচার আবার লাইভে এসে বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজকে আফসোস লাগে, সাইফুর সাগর ভাই কিছুক্ষণ আগে যে ভিডিওটি দেখালেন, স্বৈরাচার ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভিডিওর মধ্যে বলছেন সালাম ভাই, 227 জন মারার লাইসেন্স পেয়ে গেছি। মালানা সালাম, আমি যে বলছি যতবার ইন্ডিয়া শেখ মুজিবের নাম নিব ততবার 32 নম্বর ভাঙা হবে। জি এটা জি, পোয়েম, মনিরুল ইসলাম রবি ভাইকে আমি এই বিষয়ে প্রশংসা করি। গতকালকে একসঙ্গে আমাদের একটা প্রোগ্রাম ছিলেন, সেখানেও স্বৈরাচার হাসিনার দালালি করতে এসেছিলেন ভারতের এক সম্ভবত হিন্দু দাদা হবে, একই প্রশ্ন উঠেছিল। আমি এখানে একটা কথা পরিষ্কার করে বলি, সুকান্ত ঘোষ, যে আমি বলি যেটা বলতে চাচ্ছিলাম, সাগর ভাই যে ভিডিও দেখালেন, এই যে স্বৈরাচার হাসিনারা পালিয়ে গেছে, সামান্য অনুশোচনা কি তাদের মধ্যে আছে? 1800 ছাত্র জনতাকে হত্যা করলেন, তাদের মনে সামান্য কি অনুশোচনা তারা দেখিয়েছেন? আজকে যে ভিডিও সাগর ভাই দেখালেন, তিনি বলছেন যে 227 জনের মারার লাইসেন্স তো আমি পেয়ে গেছি,
তোমরা এখন এদেরকে খুঁজে খুঁজে লিস্ট করো, এদেরকে মেরে ফেলো, 227 জনকে মারো, আমার বিচার তো হবেই, এদেরকে মারার পরে মারবো। তারপরে জামাত ইসলাম বিএনপি ছাত্রদের বাড়িঘর দেখো, তাদের বাড়িঘর দিনে না পারো রাতেতে পুড়িয়ে ফেলো। একটা দেশের প্রধানমন্ত্রীর মুখের ভাষা এত নোংরা হতে পারে, এত জঘন্য হতে পারে, একেবারে নিকৃষ্ট মানের, যার নিচে আর কোনো কিছু হতে পারে না। আজকে হাসিনা যদি অনুশোচনা করতেন, তিনি যে ছাত্রদের হত্যা করেছেন, যদি ভুল করতেন, ভুল করে ক্ষমা চাইতেন, তাহলে ছাত্র জনতা ভেবে দেখতো, আমরা ভেবে দেখতাম তাদের ক্ষমা করা যাবে কিনা, তারা রাজনীতিতে ফিরতে পারবে কিনা। 1800 ছাত্র জনতাকে হত্যা দিয়ে এখনো যারা হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন, আবারও দেখে নেব, মেরে ফেলবো, বাড়িঘর পুড়িয়ে দেব, ছাত্র জনতাকে মেরে ফেলবো, আর কথায় কথায় সুদখোর ইউনূস, ইউনূস বললেই সুদখোর ইউনূস, মনে হচ্ছে ইউনূসই শুধু সুদ খায়, আর উনি গত 16 বছর মধু খাইয়ে দেশ চালাইছে। আরে ভাই, সুদ তো ডক্টর ইউনূসের জন্য হারাম, আমি হুজুর আমার জন্য হারাম, হাসিনার জন্য হারাম। স্যার হাসিনা ইসলামী গত ব্যাংক 16 বছর কি সুদ ছাড়া দেশ চালাইছে? কথাই কথাই তিনি সুদখোর বলে, আর সব সময় যেভাবে অ্যাটাক করে কথা বলে, এখানে পরিষ্কার করে বলি, তৌবা করলে ক্ষমা হয়। তৌবা করার প্রথম শর্ত হলো নিজেদের ভুলকে স্বীকৃতি করা, অনুশোচনা করা। আওয়ামী লীগের মধ্যে ভুলেরও স্বীকৃতি নেই, অনুশোচনাও নেই, সুতরাং তাদের ক্ষমা করার প্রশ্ন আছে না। তারা যদি রাজনীতিতে ফিরতে চায়, প্রকাশ্য আগে তাদের ক্ষমা চাইতে হবে, বিচার সম্পূর্ণ হতে হবে, তারপরে শোধিত হওয়ার পরে আওয়ামী লীগ যদি রাজনীতি করে কোনো আপত্তি নেই, তারা আওয়ামী লীগ রাজনীতি করবে, কিন্তু শর্ত তাদের প্রথমে বিচার হতে হবে। তারা যতগুলো অন্যায় অপকর্ম করেছে, গণহত্যা করেছে, এর বিচার সম্পূর্ণ হওয়ার পরই তারা ফিরতে পারবে। শেখ হাসিনার বিচার কথা দেখে তো মনে হয় উনি আসলে সুস্থ মানুষ না, মানসিক ভারসাম্যহীন। তার কথা শুনে মনে হয় উনি পাগল না পাগলি, বোঝার বুদ্ধি নেই, মেন্টালের মতো তিনি কথা বলেন। তার কথা শুনে কিন্তু মনে হয় না উনি একজন সুস্থ মানুষ। আমার মনে হয় তিনি আগে থেকে মেন্টাল ছিলেন, ভারতে পালিয়ে যাওয়ার পরে আরো মেন্টাল হয়ে গেছেন। এখানে আর একটা কথা বলি, যেই কথাটা আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে সর্বশেষ বলতে চাই, স্বৈরাচার হাসিনাকে যদি দেশে ফিরাতে চান, 1800 ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে। 33,000 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছেন, হাত পা চোখ হারিয়েছেন, তাদের হাত পা চোখ গুলোকে ফিরে দিতে হবে। 57 জন সেনা অফিসার জীবন দিয়েছেন, তাদের জীবন ফিরে দিতে হবে। হেফাজতের আলেমদেরকে হত্যা করেছেন শাপলা চত্বরে, তাদের জীবন ফিরে দিতে হবে। এগুলো যদি ফিরে দিতে পারেন, আপনারা ফিরে আসেন, আমার কোনো আপত্তি নেই। সেনাবাহিনীর প্রধান তাকে ফিরে আনুক, আমাদের কোনো আপত্তি নেই। আর যদি সেটা করতে না পারেন, বিচার করতে না পারেন, ওকে ফিরে আনানোর নামে যতই নাটক করবেন। মনিরুল ইসলাম ভাই বলেছেন, আওয়ামী লীগের পক্ষে যত উদ্যোগ নেওয়া হবে, তারা ততই ক্ষতিগ্রস্ত হবে, তারা ততই মাটির নিচে মিশে যাবে, যতই ষড়যন্ত্রকার। একটি কথা বলি, সেনা প্রধান তিনি আসলে ডক্টর ইউনূসকে মেনে নেয় নাই। গতকালকে আসিফ মাহমুদের একটা সাক্ষাৎকারে দেখলাম, সেনা প্রধান বলেছিল যে কাউকে প্রধান উপদেষ্টা বানাও, ডক্টর ইউনূস কেন, ওকে বাদ দিয়ে বানাও। তখন ছাত্র জনতা বলেছিল ডক্টর ইউনূস যদি প্রধান উপদেষ্টা না হয়, আমরা প্রকাশ্যে আমরা শহীদ মিনারে গিয়ে বিপ্লবী সরকার গঠন করব। তখন তিনি বলেছিলেন বুকের উপরে পাথর চাপা দিয়ে, এই সিদ্ধান্ত আমি মেনে নিলাম। তার মানে বোঝা যায়, আজকে যদি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা না হতো, 3 মাসের ভেতরে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে আবারও স্বৈরাচারকে দেশে ফিরাই আনতো। যেই জন্যই হাসিনা বক্তব্য দিয়েছিল, আমি চট করে দেশের মধ্যে ঢুকে পড়বো। কিন্তু সেনাবাহিনী ইচ্ছা মতো খেলতে পারছেন না, ভারতের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে না, শুধুমাত্র ডক্টর ইউনূসের কারণে। তার কারণ ডক্টর ইউনূস বলেছেন আমরা শুধু দেশীয় খেলোয়াড় না, আন্তর্জাতিক খেলোয়াড়। সুতরাং পৃথিবী থেকে যত ষড়যন্ত্র হয়েছে, ভারত যত ষড়যন্ত্র করেছে, ডক্টর ইউনূস সক্ষম ভাবে মোকাবেলা করে আজকে দেশকে তিনি সক্ষম ভাবে দাঁড়িয়ে রেখেছেন। এই জন্য আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের সকলকে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত। আগামী নির্বাচন পর্যন্ত এই সরকারকে সফল করার জন্য আমাদের সহযোগিতা চালিয়ে যাওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ব্যর্থ হয়, দেশ ব্যর্থ হবে। ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয়, জনগণ ব্যর্থ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ব্যর্থ হয়, বিপ্লব ব্যর্থ হবে। আর বিপ্লবকে সফল করার জন্য সেনা প্রধান এবং চুপ্পুকে অপসারণ করা উচিত বলে আমি মনে করি। ধরা দেখেছি সিরিয়াতে বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরে 1 মাসের ভেতরে তার অন্তত 500 জন কর্মকর্তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশে 7 মাস হয়ে গেল, বিচার কোনো কার্যকরী পদক্ষেপ দেখছে না কেন? গত 2 দিনের ঘটনায় পরিষ্কার, যারা আওয়ামী লীগকে ফিরাতে চাচ্ছে তারাই বিচারের বাধাগ্রস্ত করতেছে। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে, সামনের নির্বাচনে রিফাইনিং করে আনতে চাচ্ছে, তারাই বিচারের বাধাগ্রস্ত করছে। পরিষ্কার কথা, আমি মনে করি এই যে বিচার কার্য দ্রুত সম্পাদন হচ্ছে না, এর পেছনে সেনাবাহিনীর হাত এবং ভারতের ইশারা আছে বলে আমি মনে করি।
আরেকটি কথা, ছাত্ররা গণতান্ত্রিক দেশে যে কেউ রাজনৈতিক দল করতে পারে, এখানে কোনো বাধা দেখি না। তবে ছাত্রদের দল গঠন করার দরকার ছিল না যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো 24-এর স্পিড ধারণ করত। আমি মনে করি ছাত্ররা যে স্পিড নিয়ে যে উদ্দেশ্যে জীবন দিয়েছিল, এই স্পিড বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পরিপূর্ণভাবে ধারণ করতে পারেনি। সুতরাং ছাত্ররা মনে করেছে তারা যে উদ্দেশ্যে আন্দোলন করেছে, 1800 ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য তাদের একটা দল বা দাবি থাকতেই পারে বলে মনে করি। ধন্যবাদ।